বাংলাদেশে এমন অবস্থা হয়েছে শিবিরের নামে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নামে পরিচয় দিয়ে তাকে হত্যা করার কোনো রেকর্ড নেই। জামাতকে বলা হয় পাকিস্তানপন্থী, কিন্তু জামাতের কেউ পালাইয়ে পাকিস্তান যায় নাই। প্রশ্ন হলো, আপনি একটা অনুষ্ঠানে বলেছেন নেকাব মুসলমানদের ড্রেস না, ইহুদি নারীরা যখন অবৈধ কাজ করতো তখন নেকাব পড়তো। এই বিষয়টা একটু ব্যাখ্যা চাই আপনার কাছে, যে আসলে কিভাবে বলেছেন, মানে কোন তথ্য নিয়ে কথাটা বলেছেন। আমি যদি একটু যুক্ত করি, আমি আমার মুরব্বীদেরকে দেখেছি, আমার মা বা আমার নানি দাদি, তাদেরকে দেখেছি সবসময় বোরকার উপর আরেকটা পরত দিতে চোখের সামনে। আমার নানিকে দেখেছি আমি, বোরকা তো পড়েছেন, সাথে আবার রিক্সার চারপাশে পর্দা দিতে দেখেছি ছোটবেলায় আমরা এগুলো দেখেছি। আপনি কি দেখেছেন কিনা, তাদেরকে আপনি কোন ক্লাসিফাই করবেন? একটা গত শনিবারে, আজকে তো রবিবার, গতকাল শনিবার, তার আগের শনিবারে আমরা একটা নিরাপত্তা উত্তেজনা প্রশমন এই প্রসঙ্গে একটা সেমিনার ছিল। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেকাব সহ ছাত্র কর্মী নেকাব সহ ধরা পড়লে পরে ওটা নিয়ে ওইখানে একটু ঝামেলা হয়, এবং এরপরে আপনি দেখেছেন যে শাহবাগেও এইরকম একজন ছেলে নেকাব সহ ধরা পড়লো। তো ওটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমি জানতাম না যে এইটা কেউ রেকর্ড করছেন বা করছেন। আমরা এখানে সারা হোসেনও ছিলেন, ব্যারিস্টার সারা হোসেনও ছিলেন, ইফতেখারুজ্জামান ছিলেন। আমরা যখন আলোচনা করছিলাম, আমরা তখন এটা আলোচনা করার যে বিষয়টা ছিল যে এইটা কিভাবে, এইটা কিভাবে করা যায়। তো আমি আপনাকে বলি যে আমি কথা বলেছি প্রায় 12 মিনিট। এটা সামনের অংশটা, এটার যে পটভূমিটা, এটাকে কেটে দিয়েছে কোনো একটা টেলিভিশনের, এবং সামনের যে পুরো বক্তব্যটাই কেটে একটা কার্ড বানিয়েছে। এখানে একটা কথা আপনি বলেছেন, আমি প্রথমে কথা বলছি, অন্যরাও বলবে কিনা জানি না, আমি বলবো, আপনারা বলা শুরু করেন। অন্যরা কেটে দিয়েছেন। পরে আমি যখন দেখলাম যে এইটা নিয়ে সবাই কষ্ট পাচ্ছেন, আমি আপনাকে বলছি আমার অনেক আত্মীয় স্বজন এটা নিয়ে কষ্ট পাচ্ছে, এবং আমি তখন দেখলাম যে এইটা নিয়ে আমি কতজনকে পার্সোনালি ব্যাখ্যা দেব। মিডিয়াতে ব্যাখ্যা দিবেন না, কতজনকে ব্যাখ্যা দেব। আমি গত মঙ্গলবারে, কত তারিখ হবে জানি না আমি, গত মঙ্গলবারে, আজ থেকে আরও কয়েকদিন আগে, আর এক সপ্তাহ আগে, তো আমি গত মঙ্গলবারে মর্নিংয়ে আমি একটা বড় পোস্ট করেছি যে এই আলোচনাটা ছিল, এবং আমার উদ্দেশ্য এই ক্ষেত্রে নারীকে, কোনো নারীর মর্যাদাহানি বা কোনো ধর্মীয়ভাবে আঘাত দেওয়া, এটা আমার উদ্দেশ্য ছিল না। এবং আমার বক্তব্যটা বিভিন্নভাবে যেটা এক্সপ্লেনেশনের ব্যাখ্যার বাইরে চলে গেছে। এই জন্য আমি যারা মনে কষ্ট পেয়েছেন, কারণে হোক অকারণে হোক, আমি এই বক্তব্যটা প্রত্যাহার করলাম, এবং এদের প্রত্যেকের কাছে, যারা মনে কষ্ট পেয়েছেন, আমি এদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম। না, বিএনপি এইটা নিয়ে কোনো নোটিস করেন নাই, কারণ ওইটাতে আপনি যদি পুরো বক্তব্যটা শুনেন আপনার কাছে খারাপ লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, এবং আমি আরো বলছি আমার বক্তব্যের মধ্যে, যে ইসলামের প্রাথমিক দিকে, ইসলামের যে প্রাথমিক যুগে যে পর্দার কথাটা ছিল, এবং প্রাচীনকালে পর্দা ছিল, তো এইটাকে যেন কেউ অন্যায়ভাবে ব্যবহার করতে না পারেন, আমাদের সবারই সতর্ক দৃষ্টি রাখা উচিত, যাতে আমাদের পর্দা নিয়ে কোনো কোয়েশ্চেন না হয়। এই জন্য আমার যে বক্তব্যটা ছিল, এবং আই এম সরি ফর দ্যাট, আমি এটা প্রত্যাহার করেছি যে হিজাব প্রত্যেকের মুখমণ্ডল দেখা যায়, এটা নিয়ে কোনো কথা হয় না, এবং নেকাবি অনেক সময় কেউ দুষ্ট লোকেরা আশ্রয় নিচ্ছে। এটা তো আপনাদের সবচেয়ে বড় প্রমাণ হতে পারে যে খারাপ লোকেরা নেকাব পরে। তো এই জন্য আমি বলছি যে এই যে বক্তব্যটা, কষ্টটা, এইটার জন্য আই এম সরি, এবং আই এম অ্যাপোলাইজড ফর দ্যাট। এই নেকাব নিয়ে কিছু আপনি যদি বলতে চান বলতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হলো, তারেক রহমান দেশে আসার পর বিএনপি চেয়ারম্যান তেমন কোন রাজনৈতিক দলকে তেমন হেয় করে কথা বলা বা কথা বলতে আমরা শুনি। গতকালকে দেখলাম বলা হচ্ছে, তারেক রহমান বলেছেন কৌশলের নামে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন তিনি। তো গুপ্ত সুপ্ত থেকে রাজনীতির কথা বলেছেন তারেক রহমান, বিষয়টি কি জামায়াতের দিকে ইঙ্গিত করেছে কিনা, এই দুইটা যদি আপনি বলতে চান। আমার খুবই কম সময়। তারেক রহমান সাহেব, আমি উইথ ডিউ রেসপেক্ট, সম্মান রেখে বলছি, উনি কিন্তু ওই দিন মাহমুদুর রহমান সাহেব একটা কথা বলেছেন। মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন যে 17-18 বছর আপনি দেশে ছিলেন না। ওই দিন ওনার কথাটা আমার কাছে এত গ্রহণযোগ্য মনে হয়নি মাহমুদুর রহমান সাহেবের।
কিন্তু ওনার এই বক্তব্য শোনার পরে আমার কাছে কেন যেন মনে হয় মাহমুদুর রহমান সাহেব কথা ঠিক বলেছেন। কারণ বাংলাদেশে এমন অবস্থা হয়েছে শিবিরের নামে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নামে পরিচয় দিয়ে তাকে হত্যা করার কোনো রেকর্ড নেই। যে তুমি ছাত্রদল করেছো তার মানে তোমাকে মারা জায়েজ, তুমি এই এই শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করেছো তোমাকে হত্যা জায়েজ, এরকম কোনো রেকর্ড নেই। কিন্তু বাংলাদেশে শিবিরের নামে ট্র্যাগিং দিয়ে হত্যা করার শত শত উদাহরণ। আপনি একটা হিন্দু, সে বলেছে আমি হিন্দু, আমাকে মনে কর তুই শিবির, কয় সে যখন বলছে আমি হিন্দু, বলছে তুই হিন্দু শিবির, বিশ্বজিতের কথা বলছে, বিশ্বজিৎ হিন্দু শিবির, তারপর আবরারকে সুন্দর শিবিরে ট্যাগিং দিয়ে। বাংলাদেশে শিবির যে পরিমাণ প্রায় 700-র উপরে তাদেরকে গুম করা হয়েছে, 700-র উপরে। আপনি দেখেছেন, আপনি প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়, প্রয়োজন। আপনি দেখেন রিজভী সাহেব, আপনার মনে আছে কিনা জানি না, 2013 বা 14 সালে উনি গোপন জায়গা থেকে উনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সবগুলো মিডিয়াতে এটা আসছে। রিপন সাহেব, এই যে ওনাদের কি বলে যুব দলের যে সেক্রেটারি, সে যে বড় দাড়ি টুপি, তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি নয়ন আপনি 5 আগস্ট আগে এত বিশাল দাড়ি এত বিশাল চুল, হঠাৎ করে আপনার চুলগুলো কোথায় গেল? বললো যে এটা আমি ছদ্মবেশ ধারণ করেছি, কারণ আমার বিরুদ্ধে এত মামলা, আপনার বিরুদ্ধে এত মামলা, আপনি ছদ্মবেশ ধারণ করলেন। তাহলে একটা শিবিরের ছেলে শিবির বলতো না, এটা গুপ্ত হয়ে গেল, এটা গুপ্ত হয়ে গেল। শিবির প্রত্যেকটা আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি ওপেন ছিল 15-16 সাল পর্যন্ত। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিবির না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলেন, যারা আমার বন্ধুরা একসাথে আমরা দেখেছি ছাত্রদল করতো, সবকিছুতে ছাত্রদলের পরিবার, কিন্তু মিডল ক্লাস, বাইরে থাকার কোনো সুযোগ নেই, হলে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকলে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকতে হলে আপনাকে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগ মানে কি? আপনাকে মধুর ক্যান্টিনে যেতে হবে। আমি দেখেছি আমার বন্ধুরা, নাম আমি পোস্টেড, ওই দিন আমি একটা প্রোগ্রামে সরাসরি একজন এই ছাত্রদলের সহসম্পাদক ছিল, আমি তাকে বলেছি, সে বলেছে আমি 2-3 বছর ছিলাম হলে, তো তারপর আমাকে ধরা খেয়ে আমাকে মেরে বের করেছে। তার মানে কি 2-3 বছর আমাকে এই ছাত্রলীগের সাথে থাকতে হয়েছে, করতে হয়েছে, মিছিলে যেতে হয়েছে। আমি অনেক বন্ধুকে দেখেছি, অনেকে দেখেছি মধুর ক্যান্টিনে যেত ছাত্রলীগের সাথে, এরপরে গিয়ে বিকালে ছাত্রদলের অফিসে গিয়ে করতো। তার মানে কি? এটাকে আপনি কি বলবেন? এটাকে আপনি গুপ্ত বলবেন না, এটাকে আপনি গুপ্ত বলবেন না আপনি। তার মানে বাংলাদেশে ওপেন হওয়ার কারণে আপনি দেখেছেন জামাতের 10 জন নেতার জীবন দিতে হয়েছে। কোন দলের প্রথম সারির নেতারা জীবন দিতে হয় নাই। যখন কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দেওয়ার আগে তখন জামাতের নেতৃবৃন্দকে কারাগারে বসা হয়েছে যে আপনারা বিএনপিকে ছেড়ে দেন, বলেন তাহলে আপনাদের কাউকে ফাঁসি দিব না। জামাত আপোষ করেনি। জামাতকে বলা হয় পাকিস্তানপন্থী, কিন্তু জামাতের কেউ পালাইয়ে পাকিস্তান যায় নাই। আমরা অনেককে ভারতে পালাইতে গেছি, অনেকে মোসলেখা দিতে দেখেছি আমরা, কিন্তু জামাতের কেউ এটা করেনি, জীবন দিয়েছে। এরপরে এত বছর আপনি দেখেন সর্বশেষ জুলাই আন্দোলনে সবাই কন্ট্রিবিউশন রেখেছে, কিন্তু সর্বশেষ কাকে নিষিদ্ধ করেছে? জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। কেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছে? কারণ তাদের মূল টার্গেট ছিল জামাত। সেই জামাতে এত অত্যাচার সহ্য করার পরে আপনি যখন সেই জামাতকে গুপ্ত বলবেন, তখন আপনাকে বুঝতে হবে আপনি আসলে যে 17-18 বছর আপনি ছিলেন না, আপনি অন্য কোনো দেশীয় চশমা দিয়ে আপনি মানুষকে দেখেন, এটা কিন্তু প্রমাণিত হয়। ধন্যবাদ।